ভারতকে জানতে হবে, ভারত কিন্তু পানির ব্যাপারে আমাদের অবিশ্বস্ত বন্ধু। চারিদিকে বাংলাদেশের যতগুলি রিভার আছে, ট্রান্সবাউন্ডারি রিভার আছে, তার সকল গলির উপরে কিন্তু সে বাউন্ডারি ড্যাম করছে অথবা ব্যারেজ করছে, অন্যান্য স্ট্রাকচার করছে। অর্থাৎ পানিকে সে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করে বাংলাদেশের উপর একটা লিভারেজ, একটা চাপ সৃষ্টি করতেছে। এই বিষয়গুলি আমাদের যারা পানি বিশেষজ্ঞ এতদিন ছিলেন, ফিল্ডে দাপাদাপি করে বেড়াইছেন, তারা কিন্তু জাতির সামনে তুলে ধরেন নাই। জাতির সামনে তুলে ধরা উচিত যে ভারতের যে পানি নিয়ে যে একটা গভীর প্ল্যান, সেই গভীর প্ল্যানটা তুলে ধরা দরকার। এবং এই পানির ব্যাপারে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। যেমন গঙ্গা ব্যারেজের কথা, গঙ্গা ব্যারেজ হলে আপনার কিন্তু পদ্মা ফারাক্কার ইফেক্টটা থাকতো না, পানি আমরা ধরে রাখতে পারতাম বর্ষাকালে, গ্রীষ্মকালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা সেটা ইউজ করতে পারতাম। কিন্তু হয়েছে কি, গঙ্গা ব্যারেজ ভারতের চাপে শেখ হাসিনা ওইটাকে ক্যান্সেল করে দিচ্ছেন। আমি দাবি করতেছি যে গঙ্গা ব্যারেজ আবার চালু করা হোক। মঞ্জুর আহমেদ চৌধুরী, একটু অনেকক্ষণ দীর্ঘ হয়ে গেল, আপনার কথা শুনতে চাই। জি। না, আমি অনেক ধৈর্য ধরে ডক্টর সিনহা সাইদের কথাটা শুনলাম। এবং ওনার রাজনীতিবিদদের উপর ওনার যে আস্থা আহ, আমাকে অবাক করছে এই কারণে, এই যে দেখেন রাজনীতিবিদরা বাংলাদেশের অবস্থা কি করে ফেলছে, একটা ভাগাড়ে পরিণত করছে। কারা করছে? এরা কি সাধারণ পাবলিকে করছে? এক একজন এমপি 500 1000 কোটি টাকার মালিক হচ্ছে, লুটপাট করছে। এরা কারা? এরা তো সেই সব রাজনীতিবিদ। আপনি তাদেরকে ইলেকশনে নির্বাচিত করে আনেন, ভালো ভালো কথা বলে, আইসেই কিন্তু আপনার লুটপাট শুরু করে দেয়। 13টা নির্বাচন হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত, তার মধ্যে 4টে নির্বাচনকে ধরা হয় মোটামুটি গ্রহণযোগ্য। 1991 সালের নির্বাচন, 96 জুনের নির্বাচন, 2001-এর, 2008-এর। 2008-এর পরে কি হয়েছে? আমরা একটা ডিক্টেটর পাইছি, যার চাপরাশি 400 কোটি টাকার মালিক। এখন এই কথাগুলি কিন্তু বিবেচনায় নিতে হবে। শুধুমাত্র ইউটোপিয়া চিন্তা করলে হবে না যে রাজনীতিবিদরা সবাই বৈশা এমন একটা সৃষ্টি করবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, সবাই সেখানে আপনার সুন্দরভাবে থাকবে। এটা হবে না। এখানে করতে হবে কি, যে এই যে ডক্টর ইউনূসকে একটা ইউনিক অপরচুনিটি উনি পেয়েছেন, এখানে উনি রিফর্ম করবেন। সে রিফর্মটা যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। রিফর্মটা হচ্ছে প্রথম হচ্ছে যে নির্বাচন যেন ফ্রি ফেয়ার হয়, তার ব্যবস্থা করা, তার নির্বাচন কমিশন। কিন্তু তার থেকেও বড় কথা, নির্বাচনের পরে এই যে রাজনীতিবিদরা যে প্রভু হয়ে বসেন, সেটাকে প্রিভেন্ট করার জন্য রুলস, ল, যা কিছু দরকার সেটাই করতে হবে। তা আমি প্রথমেই বলি যে বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল আছে, বেসিক্যালি দুইটা পরিবারের প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো তারা কাজ করে। এই দুই পরিবারের থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। বের করে আনার অন্যতম প্রধান উপায় হচ্ছে যে আপনি যদি সংখ্যানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল নির্বাচন দেন, যে পার্টি যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে, সেই প্রক্রিয়ায় কিন্তু ছোট ছোট দলগুলি এম্পাওয়ার্ড হবে। এই বড় দলগুলির কিন্তু সেই 2/3 মেজরিটি নিয়ে সংবিধানকে ছিঁড়ে ফোড়া করার ক্ষমতা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে রিফর্মের, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যে টার্ম লিমিট করা। 2 টার্মের বেশি থাকতে পারবে না। আর একটা হচ্ছে যে এই প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচিত করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য এনে দিতে হবে। তাহলে আজকে যদি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকতো, তাহলে আর যদি নির্বাচিত হতেন জনগণের দ্বারা, তাহলে হয়তো এই যে গণহত্যা হলো সেখানে একটা একটা কথা আসতো। কিন্তু এই প্রেসিডেন্ট একটা কথা বলতে পারেন নাই বা বলেন নাই, আমরা জানি না। জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হলে আমরা তার কাছ থেকে আশা করতে পারতাম যে কোনো একটা অ্যাকশন। আর একটা বিষয় হচ্ছে কি, পার্টির ভিতর গণতন্ত্র নাই। আপনি একটা পার্টি বাইর করেন, যে পার্টি ঠিক মতো তাদের কাউন্সিল করে নেতা নির্বাচিত করে কিনা, দুই একটা আছে, কিন্তু বাকিগুলি তো জাস্ট ওই পারিবারিক ভাবেই চলে আসে। আহ, যেমন আপনার তারেক রহমান সাহেব, উনি কোন যোগ্যতায় উনি সেকেন্ড পার্সন? উনি তো আহ, খালেদা জিয়ার পুত্র বলেই তো উনি এই পজিশনে আছেন। শেখ হাসিনা কোন যোগ্যতায় এই পার্টির চিফ, আওয়ামী লীগের চিফ হয়েছেন? এইভাবে অন্যান্য পার্টিতেও কিন্তু আছে, একজন হন এবং চিরকাল তিনি আজীবন থাকেন। সুতরাং পার্টিতেও ওই টার্ম লিমিট করে দিতে হবে। এবং ইমিডিয়েট ফ্যামিলি মেম্বাররা তাকে করতে পারবে না, মানে তাকে সাকসিড করতে পারবে না। এইরকম আরো কিছু যদি আপনার করেন, এই রিফর্ম করেন, সেই রিফর্ম করলে, আপনার একটা নির্বাচন করলে, আশা করি আমরা এই
রাজনীতিবিদদের যে প্রভু হয়ে যায়, সেই সিনড্রোম থেকে কিছুটা হলেও, কিছুটা না, ভালোই মুক্তি পাওয়া যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে এফেক্টিভ মেজার নেওয়া। এই যে আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি সবচেয়ে কম দুর্নীতি গ্রস্ত দেশ, অফিসিয়ালি। কারণ এখানে এই গত বছর মাত্র 195টা দুর্নীতির কেসে 250-র মতো লোক কনভিক্টেড হয়েছে। 18 কোটি লোকের মধ্যে মাত্র 250 লোক অফিসিয়ালি কোর্ট দ্বারা কনভিক্টেড হয়েছে। এর থেকে কম রেশিও, এর থেকে কম দুর্নীতি বা দুর্নীতি কনভিক্টেড লোক আর কোথাও নাই। অথচ আমরা জানি দুর্নীতি আমাদেরকে কুরে করে খাচ্ছে। এগুলির একটা আমূল পরিবর্তন করা দরকার। তার জন্য কিন্তু বহু বছরের দরকার নাই, এটার জন্য কমপক্ষে 1 বছর লাগবে, তবে 2 বছরের বেশি না। এই রিফর্ম করার জন্য কমপক্ষে 1 বছর সময় লাগবে, এবং 2 বছরের বেশি না। এই ধরনের, যেমন আমি একটা প্রপোজাল দিলাম, ডক্টর সিনহা একটা দিলেন, আরো সবাই দেওয়ার পরে একটা রোড ম্যাপ এই সরকারের কাছ থেকে আমরা আশা করব, পথরেখা, কবে নাগাদ কি করবেন। সেটা যে এক্সাক্ট হইতে হবে তা কিন্তু না, কারণ ঘটনা এখন অনেক জটিল। বাংলাদেশের গভীর সংকটে নিপতিত হয়েছে, চারিদিকে তার আহ, বিপদ, এই আপনার প্রাকৃতিক দুর্যোগ। এদিকে দেখেন যে কেউ কেউ বলছেন যে ফারাক্কা পানি ছাড়লে খুব একটা কিছু ক্ষতি হবে না। আমি আশা করি সেটা ক্ষতি হবে না, কিন্তু ভারতকে জানতে হবে, ভারত কিন্তু পানির ব্যাপারে আমাদের অবিশ্বস্ত বন্ধু। চারিদিকে বাংলাদেশের যতগুলি রিভার আছে, ট্রান্সবাউন্ডারি রিভার আছে, তার সকল গলির উপরে কিন্তু সে বাউন্ডারি ড্যাম করছে অথবা ব্যারেজ করছে বা অন্যান্য স্ট্রাকচার করছে। অর্থাৎ পানিকে সে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করে বাংলাদেশের উপর একটা লিভারেজ, একটা চাপ সৃষ্টি করতেছে। এই বিষয়গুলি আমাদের যারা পানি বিশেষজ্ঞ এতদিন ছিলেন, ফিল্ডে দাপাদাপি করে বেড়াইছেন, তারা কিন্তু জাতির সামনে তুলে ধরেন নাই। জাতির সামনে তুলে ধরা উচিত যে ভারতের যে পানি নিয়ে যে একটা গভীর প্ল্যান, সেই গভীর প্ল্যানটা তুলে ধরা দরকার। এবং এই পানির ব্যাপারে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। যেমন গঙ্গা ব্যারেজের কথা, গঙ্গা ব্যারেজ হলে আপনার কিন্তু পদ্মা, ফারাক্কার ইফেক্টটা থাকতো না, পানি আমরা ধরে রাখতে পারতাম বর্ষাকালে, গ্রীষ্মকালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা সেটা ইউজ করতে পারতাম। কিন্তু হয়েছে কি, গঙ্গা ব্যারেজ ভারতের চাপে শেখ হাসিনা ওইটাকে ক্যান্সেল করে দিয়েছেন। আমি দাবি করতেছি যে গঙ্গা ব্যারেজ আবার চালু করা হোক, তিস্তা প্রকল্প আবার চালু করা হোক, ওই ডেল্টা প্ল্যান যেটা ছিল ওটাকে বাতিল করে দেওয়া হোক, ওটার কোনো মানেই নাই। এইভাবে বাংলাদেশকে পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এবং আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, যারা পানি প্রকৌশলী আছেন, তাদেরকে উজ্জীবিত করতে হবে পানির ব্যাপারে। তারা যেন আহ, আরো টেকনোলজি, আরো স্থাপনা তৈরি, ডিজাইন করতে পারেন, যাতে আমরা ভারতের উপর যেন নির্ভরশীল না থাকি। তাহলে ভারতের সাথে টানাপোড়েনটা কেটে কেটে যাবে।